হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচনায় থাকছে 2025 সালের মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি সাজেশন। আজকের সাজেশনে যে প্রশ্ন উত্তর সমাধান থাকছে তা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই সাজেশনে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি 2025 সালের মাধ্যমিকের পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে। তাই ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকো। এর আগে হিস্ট্রির যে প্রথম ক্লাস, সেই ক্লাসে আমরা চ্যাপ্টার 1 সম্পর্কে জেনেছি। আজকে আমরা চ্যাপ্টার 2, 3, 4, 5 এই 4টি চ্যাপ্টার সম্পর্কে সমস্ত ধরনের প্রশ্ন, যেমন এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান এবং বিবৃতিমূলক যে প্রশ্ন, যেগুলি পরীক্ষায় কিন্তু বিভিন্ন গন্ডগোল পাকিয়ে তোলে, তো সেই সমস্যা যেন না হয় সেজন্য ফারুক স্টাডি সেন্টার তোমাদের সামনে আজকের যে প্রশ্নগুলি রাখছে সে প্রশ্নগুলি দেখে নাও। চ্যাপ্টার 2 থেকে প্রশ্নের ধরন এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন এন্ড অ্যান্সার। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায় কি? সম্প্রকাশ পত্রিকা, নাকি সমাচার দর্পণ, নাকি বেঙ্গল গেজেট, নাকি দিগদর্শন? তো বাংলায় সংবাদপত্রের যে সূচনা ঘটিয়েছিল তা ঘটিয়েছিল বেঙ্গল গেজেট। মনে রাখবে, বেঙ্গল গেজেট সঠিক উত্তর। নাম্বার 2 দাগে প্রশ্ন রয়েছে, সমাচার দর্পণ ছিল রক্ষণশীলদের মুখপত্র, নাকি ব্রাহ্মণদের মুখপত্র, নাকি সমাজ সংস্কারের মুখপত্র, নাকি ইয়ং বেঙ্গল দলের মুখপত্র? তো সমাচার দর্পণ ছিল রক্ষণশীলদের মুখপত্র। মনে রাখবে, রক্ষণশীলদের মুখপত্র সঠিক উত্তর। 3 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে, সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নাকি ঈশ্বরগুপ্ত, নাকি গঙ্গা কিশোর ভট্টাচার্য? তো সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরগুপ্ত, মনে রাখবে। তারপর 4 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে, সম্প্রকাশের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নাকি তারাচাঁদ দত্ত, নাকি দ্বারকানাথ বিদ্যাভূষণ? তো সঠিক উত্তর হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্প্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বামধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1847, নাকি 1857, নাকি 1863, নাকি 1870? তো সঠিক উত্তর হচ্ছে 1863 সালে বামধনী পত্রিকা প্রকাশিত হয়। এই বামধনী পত্রিকা মেয়েদের জন্য লেখা হতো, যেটি মাসিক পত্রিকা ছিল, মাসে একবার বের হতো। মনে রাখবে, বামধনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত। 6 নম্বর থেকে বলা হয়েছে, বামধনী পত্রিকা চলেছিল কত বছর ধরে? 60 বছর, নাকি 50 বছর, নাকি 40 বছর, নাকি 55 বছর? তো সঠিক উত্তর হচ্ছে 60 বছর ধরে বামধনী পত্রিকা চলেছিল। তারপরে বামধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুকুমার দত্ত, নাকি উমেশচন্দ্র দত্ত, নাকি দেব কুমার দত্ত, নাকি সন্তোষ কুমার দত্ত? তো সঠিক উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত। বামধনী পত্রিকা ছিল দৈনিক, নাকি সাপ্তাহিক, নাকি মাসিক, নাকি পাক্ষিক? তো বামধনী পত্রিকা মাসে একবার বের হতো বলে কি মাসিক পত্রিকা বলা হয়। তো বামধনী পত্রিকা ছিল মাসিক পত্রিকা, যেটি মেয়েদের দিনে যে অত্যাচার, অন্যায়, অবিচার হতো এই বামধনী পত্রিকায় তুলে ধরা হতো। অর্থাৎ এক কথায় বামধনী পত্রিকা মেয়েদের বা মহিলাদের জন্য লেখা হতো। 9 নম্বর দাগে বলা হয়েছে, বামধনী পত্রিকার প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু, নাকি অবলা বসু, নাকি কাদম্বিনী বসু, নাকি জ্ঞানদানদিনী ঠাকুর? তো সঠিক উত্তর হচ্ছে ভুবন মোহিনী বসু প্রথম বামধনী পত্রিকা কিনেছিলেন। 10 নম্বর দাগে বলা হয়েছে, হিন্দু পেট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1835, নাকি 1850, নাকি 1840, নাকি 1853? তো সঠিক উত্তর হচ্ছে 1853 সালে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়। 11 নম্বর দাগে বলা হচ্ছে, হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন হরিচন্দ্র মুখোপাধ্যায়, নাকি গিরিশচন্দ্র ঘোষ, নাকি মধুসূদন রায়? তো সঠিক উত্তর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ তিনি প্রথম হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক হিসেবে পরিচিত। তারপর হিন্দু পেট্রিয়ট চলেছিল 45 বছর, নাকি 71 বছর, নাকি 60 বছর, নাকি 59 বছর? তো হিন্দু পেট্রিয়ট পত্রিকা চলেছিল 71 বছর, মনে রাখবে। তারপর 13 নম্বর দাগে বলা হচ্ছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ ভূমিকা নিয়েছিল বিবাহ বিধবা বিবাহ আন্দোলনে, নাকি নারী শিক্ষা আন্দোলনে, নাকি নীল বিদ্রোহী? তো সঠিক উত্তর হচ্ছে নীল বিদ্রোহ, মনে রাখবে, নীল বিদ্রোহ সঠিক উত্তর। 14 নম্বর দাগে বলা হচ্ছে, হুতম পেঁচার নকশা গ্রন্থের রচয়িতা হুতম অর্থাৎ
কাকে বলা হতো? কালীপ্রসন্ন সিংহকে নাকি বিদ্যাসাগরকে? তো এখানে দুটি অপশন আছে, দুটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহকে হুতম পেঁচা ছদ্মনামে ডাকা হতো। 15 নম্বর দাগে বলা হচ্ছে হুতম পেঁচার নকশা প্রথম বাংলা উপন্যাস নাকি ব্যঙ্গ সাহিত্য? তো হুতম পেঁচার নকশা হলো প্রথম ব্যঙ্গ সাহিত্য। মনে রাখবে, ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহকে ডাকা হতো বলে একে ব্যঙ্গ সাহিত্য হিসেবে পরিচিত বলা যায়। 16 নম্বর দাগে বলা হচ্ছে হুতম পেঁচার নকশার প্রতিপাদ্য বিষয় হলো ইংরেজদের দুর্নীতি নাকি বাংলা গীতিকাব্য নাকি কলকাতার নাগরিক জীবন নাকি নারীর সমস্যা? তো হুতম পেঁচার নকশার মূল প্রতিপাদ্য যে বিষয় ছিল তা ছিল কলকাতার নাগরিক জীবন। 17 নম্বর দাগে বলা হচ্ছে হরিচন্দ্র মুখোপাধ্যায় মারা যান 60 বছর বয়সে নাকি 52 বছর বয়সে নাকি 37 বছর নাকি 35 বছর? তো হরিচন্দ্র মুখোপাধ্যায় শুধুমাত্র 37 বছর বয়সে মারা গিয়েছিলেন। এরপর নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র নাকি ফারুক শেখ নাকি মধুসূদন দত্ত নাকি গিরিশচন্দ্র ঘোষ? তো সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। 19 নম্বর দাগে বলা হচ্ছে নীলদর্পণ নাটক বা নীলদর্পণের অনুবাদ করেন হরিচন্দ্র মুখোপাধ্যায় নাকি লাল সাহেব নাকি দীনবন্ধু মিত্র নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নাকি মধুসূদন দত্ত? তো সঠিক উত্তর এখানে হবে মধুসূদন দত্ত। ওকে, মধুসূদন দত্ত তিনি নীলদর্পণের অনুবাদ করেন। এরপর 20 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে নীলদর্পণের অনুবাদ রেভারেন্ড জেমস এর নামে প্রচারিত হয়, তার যে 1000 টাকা জরিমানা হয় সেই টাকা দিয়ে দিয়েছিলেন কি? মধুসূদন দত্ত নাকি কালীপ্রসন্ন সিংহ নাকি হরিচন্দ্র মুখোপাধ্যায় নাকি অস্পেন্দু মুস্তাফি? মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। যে সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ এই 1000 টাকা দিয়ে দিয়েছিলেন। তারপর চ্যাপ্টার 3 চলে যাব। চ্যাপ্টার 3 থেকে যে প্রশ্নগুলি থাকছে সেগুলি এমসিকিউ না এসসিকিউ? তো এগুলি এমসিকিউ এসসিকিউ ধাপে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রশ্নের ধরন যদিও এমসিকিউ আছে, এই প্রশ্নগুলি এসসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। চ্যাপ্টার 3 প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। চ্যাপ্টারের নাম। প্রশ্নের মান 1 থাকছে, দেখে নাও। প্রথম প্রশ্নে বলা হয়েছে ভারতীয় অরণ্য আইন পাস হয় 1816 খ্রিস্টাব্দে নাকি 1852 নাকি 1854 নাকি 1865? তো সঠিক উত্তর 1865 সালে। 2 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে অরণ্য আইন পাস করার উদ্দেশ্য ছিল বনভূমি ও অরণ্য সম্পদের উপর সরকারের আধিপত্য বিস্তার প্রতিষ্ঠা করা, বনভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা করা নাকি পরিবেশকে রক্ষা করা নাকি অরণ্য পশুদের সংরক্ষণ করা? তো সঠিক উত্তর হচ্ছে বনভূমি সংরক্ষণ ও অরণ্য সম্পদের উপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা করা। ক নম্বর সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটি আছে সেটি কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। চুয়ার শব্দের অর্থ হলো অসভ্য বা বর্বর, কৃষক নাকি প্রতারক? তো সঠিক উত্তর হচ্ছে অসভ্য বা বর্বর জাতি, যাকে চুয়ার শব্দ নামে ডাকা হয়। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুয়াররা প্রথম বিদ্রোহ করেছিল 1765 খ্রিস্টাব্দে নাকি 1790 নাকি 1768 নাকি 1798? তো সঠিক উত্তর হচ্ছে 1768 সালে চুয়ার বিদ্রোহ প্রথম হয়েছিল। 5 নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে প্রথমবার বিদ্রোহে চুয়ারদের নেতৃত্ব দিয়েছিল দুর্জয় সিং নাকি হরি সিং নাকি সিধু নাকি জগন্নাথ ধল? তো সঠিক উত্তর হচ্ছে জগন্নাথ ধল কিন্তু প্রথমবার চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। চুয়ারদের দ্বিতীয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল বীরসা নাকি দুর্জন সিং নাকি মাধব সিং না বুদ্ধ ভগত? তো সঠিক উত্তর হচ্ছে দুর্জন সিং। দুর্জন সিং কিন্তু চুয়ারদের বিদ্রোহে প্রথম দিয়েছিলেন নেতৃত্ব। এরপর 7 নম্বর দাগে বলা হচ্ছে দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে নাকি 1790 নাকি 1765 নাকি 1800 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হচ্ছে 1798 খ্রিস্টাব্দে। মনে রাখবে, সঠিক উত্তর 1798 খ্রিস্টাব্দে। প্রথম কোল বিদ্রোহ হয় মেদিনীপুরে না সিংভূম জেলায়? তো এখানে দুটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সিংভূম জেলায় প্রথম কোল বিদ্রোহ হয়। 9 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে প্রথম কোল বিদ্রোহ হয় 1820 নাকি 1825 নাকি 1830 নাকি 1831? তো সঠিক উত্তর হচ্ছে 1820 সালে প্রথম কোল বিদ্রোহ হয়েছিল। 10 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে প্রথম কোল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল মুন্ডা উপজাতি নাকি ওরাও নাকি খারওয়াড় উপজাতি নাকি
লাকড়াকোল উপজাতি। তো সঠিক উত্তর ঘ, লাকড়াকোল উপজাতি, মনে রাখবে। তারপর 11 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় কোল বিদ্রোহ হয় 1831 খ্রিস্টাব্দে নাকি 1832 নাকি 1835 নাকি 1840 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর 1831 খ্রিস্টাব্দে। 12 নম্বর দাগের প্রশ্নে আলোচনার পূর্বে তোমাদের আরেকটি কথা জানিয়ে দিই, যদি ক্লাসটি ভালো লাগে তো বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভালো ভালো উত্তর সহ প্রশ্ন উত্তর সমাধান পাওয়ার জন্য। এবং রিসেন্ট যে আপডেট মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে আসছে বারবার, সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে। এবার 12 নম্বর দাগে বলা হচ্ছে সাঁওতাল ভাষায় হুল কথার অর্থ হলো। হুল একটি সাঁওতাল ভাষা বা সাঁওতাল কথা, এর উত্তর হচ্ছে প্রতিবাদ নাকি বিদ্রোহ। তো সাঁওতাল ভাষায় হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। খুব আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। 13 নম্বর দাগে বলা হচ্ছে ভাগনাডিহি হলো একটা বন্দর নাকি মাঠ নাকি বাজার নাকি নদীর পাড়। তো সঠিক উত্তর হচ্ছে মাঠ। ভাগনাডিহি একটি জায়গা যা মাঠ রয়েছে যেখানে খেলাধুলা হয়। তারপর এবার বিবৃতিতে চলে যাব। বিবৃতি যেগুলি বারবার পরীক্ষায় ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলে, তোমাদের বিভ্রান্তিতে ফেলে, সেগুলি কিভাবে লিখতে হয় সেটিও তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখো বিবৃতি দেখতে পাচ্ছ, বিবৃতি যে বিবৃতি আসবে সেই বিবৃতির যে আসল কারণ সেটাকে খুঁজে তোমাদের বের করতে হবে। 1 নম্বর বিবৃতিতে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ করে। কি কারণে করেছিল? ব্যাখ্যা নম্বর 1 বলা হয়েছে বনভূমি ও অরণ্য সম্পদের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করার জন্য, নাকি বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, নাকি পরিবেশকে রক্ষার জন্য। তো ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে যে ভারতীয় অরণ্য আইন পাশ করে তার মূল কারণ ছিল বনভূমি ও অরণ্য সম্পদের উপর একাধিপত্য প্রতিষ্ঠার জন্য। সঠিক উত্তর ক। 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে অরণ্য আইনের বিরুদ্ধে উপজাতিরা প্রতিরোধ গড়ে তোলে। ব্যাখ্যা নম্বর কতে বলা হয়েছে উপজাতিরা অরণ্যকে দেবতা মনে করত তাই, নাকি এই আইন অনুযায়ী উপজাতিদের অরণ্যে প্রবেশ নিষিদ্ধ ছিল, নাকি এই আইন উপজাতিদের অরণ্য বা অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে এই আইনে উপজাতিদের অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল বলে অরণ্য আইনের বিরোধিতা করেছিল উপজাতি উপজাতি গোষ্ঠী। 3 নম্বর বিবৃতিতে বলা হয়েছে 1783 খ্রিস্টাব্দে 1783 খ্রিস্টাব্দে রংপুরে এর কৃষকরা বিদ্রোহ করে। ব্যাখ্যা নম্বর কতে বলা হয়েছে ব্রিটিশ সরকার কৃষকদের অত্যাচার করত, নাকি 6 নম্বর ব্রিটিশ সরকার খাজনা বৃদ্ধি করেছিল তাই এই রংপুর বিদ্রোহ হয়েছিল, নাকি দেবী সিংহ কৃষকদের অত্যাচার করত। তো সঠিক উত্তর হচ্ছে গ, দেবী সিংহ কৃষকদের উপর বারবার অত্যাচার করার কারণেই কিন্তু রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তারপর 4 নম্বর বিবৃতিতে বলা হয়েছে 1831 খ্রিস্টাব্দে কোলরা বিদ্রোহ করেছিল কি কারণে। ব্যাখ্যা নম্বর কতে বলা হয়েছে জমি থেকে কোলদের উচ্ছেদ করা হয়েছিল বলে, নাকি ফসলের পরিবর্তে তাদের নগদ অর্থে খাজনা দিতে বাধ্য করা হতো, নাকি বহিরাগতরা তাদের জমি দখল করত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফসলের পরিবর্তে তাদের নগদ অর্থে খাজনা দিতে বাধ্য করা হতো বলেই 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ ঘটেছিল। তো সঠিক উত্তর হচ্ছে খ। 5 নম্বর বিবৃতিতে বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালরা মহেশ দারোগাকে হত্যা করেছিল কেন। ব্যাখ্যা নম্বর 1 বলা হয়েছে পুলিশি অত্যাচারের প্রতিবাদে, নাকি পুলিশই কয়েকজন সাঁওতালকে গ্রেফতার করে, নাকি পুলিশ জমিদারদের পক্ষে ছিল। তো সঠিক উত্তর ক, পুলিশ অত্যাচারের প্রতিবাদে কিন্তু সাঁওতালরা মহেশ দারোগাকে হত্যা করেছিলেন। তারপরে 6 নম্বরে বিবৃতিতে বলা হয়েছে সাঁওতাল পরগনায় 3 বছর মহাজন বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয় কি কারণে। ব্যাখ্যা নম্বর 1 বলা হয়েছে মহাজনরা পুলিশকে সাহায্য করতো না তাই, নাকি ব্যাখ্যা নম্বর খ মহাজনদের শোষণ অত্যাচার ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। তো সাঁওতাল বিদ্রোহ যে পরগনায় ঘটেছিল তার যে মূল কারণ ছিল সেটা কিন্তু ছিল মহাজনদের শোষণ অত্যাচার ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। তো সঠিক উত্তর খ।
মনে রাখবে। এই ছিল আজকের বিবৃতির যে আলোচনা, সেটা তোমাদের সামনে তুলে ধরা হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে তাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। এরপর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল পলাশী যুদ্ধের 100 বছর পরে, নাকি 102 বছর পরে, নাকি 10 বছর পরে, নাকি 92 বছর পরে? তো সঠিক উত্তর হচ্ছে 100 বছর পরে। তারপর মহাবিদ্রোহের সূচনা হয়েছিল মিরাটে, নাকি ব্যারাকপুরে, নাকি বহরমপুরে, নাকি কলকাতায়? তো সঠিক উত্তর হচ্ছে বহরমপুরে। 3 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে মঙ্গল পাণ্ডের ফাঁসির পর উত্তর ভারত জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল 1857 এর মার্চ মাসে, না জুলাই মাসে, নাকি জুন মাসে, নাকি এপ্রিল মাসে? তো সঠিক উত্তর হচ্ছে এপ্রিল মাসে, মনে রাখবে, এপ্রিল মাসে। 4 নম্বর দাগে বলা হয়েছে বিদ্রোহীরা ভারত সম্রাট রূপে ঘোষণা করে নানা সাহেবকে, নাকি দ্বিতীয় বাহাদুর শাহকে, না তাতিয়া টুপিকে, নাকি আসানুল্লাহকে? তো সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে। তারপর মহাবিদ্রোহে দেশীয় রাজ্যগুলির মধ্যে যোগ দিয়েছিল সিন্ধিয়া, নাকি গাইকোয়াড়, নাকি ঝাঁসি, নাকি মহীশূর? তো সঠিক উত্তর হচ্ছে ঝাঁসি। 6 নম্বর দাগে বলা হচ্ছে অনেক ইতিহাসবিদ মহাবিদ্রোহকে তুলনা করেছিলেন ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে, নাকি ব্রিটিশের বিরুদ্ধে আমেরিকানদের যুদ্ধকে, নাকি তুরস্কের বিরুদ্ধে গ্রিসের সংগ্রামকে, নাকি অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির সংগ্রামকে? তো সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে, ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে। তারপরে প্রশ্নে বলা হয়েছে 7 নম্বর দাগে ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি বিহার, উত্তরপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ, নাকি পাঞ্জাব? তো সঠিক উত্তর পাঞ্জাব যোগ দেয়নি। এবার পঞ্চম অধ্যায়ে চলে যাব আমরা। পঞ্চম অধ্যায়ে বিকল্প চিন্তা উদ্বেগ চ্যাপ্টারের নাম। এর আগে যেগুলো প্রশ্ন আলোচনা করা হলো সেটি চ্যাপ্টার 4 ছিল। চ্যাপ্টার 4 চ্যাপ্টার থেকে এর আগের প্রশ্নগুলি হলো। এবার চ্যাপ্টার 5 থেকে আমরা জেনে নিব কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নে মুদ্রণ শিল্পের আবিষ্কারক উইলকিন্স, নাকি গুটেনবার্গ, নাকি ক্যাক্সটন, নাকি শাকির? তো সঠিক উত্তর হচ্ছে গুটেনবার্গ, মনে রাখবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাপার অক্ষরে প্রথম গ্রন্থ হলো বাইবেল, নাকি মহাভারত, নাকি রামায়ণ, নাকি কোরআন? তো সঠিক উত্তর হচ্ছে বাইবেল। তারপর 15 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে, এখানে প্রশ্নের নাম্বারগুলো একটু এলোমেলো আছে, দেখে নিবি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে। 15 নম্বর দাগে বলা হয়েছে বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1770 খ্রিস্টাব্দে, নাকি 1772, নাকি 1778, নাকি 1780? সঠিক উত্তর 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। তারপর সম্পূর্ণ বাংলা হরফে ছাপা প্রথম বই হলো পিটস ইন্ডিয়া অ্যাক্টের অনুবাদ, নাকি ইম্পে কোড, নাকি বিদ্যা সুন্দর, নাকি নববাবু বিলাস? তো সঠিক উত্তর হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের অনুবাদ। 17 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় শ্রীরামপুরে, নাকি কলকাতায়, নাকি হুগলিতে, না লিপসনে? তো বাংলা ভাষায় যে প্রথম বই ছাপা হয়েছিল সেই জায়গাটির নাম ছিল লিসবনে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়েছিল, মনে রাখবি। এই ছিল আজকের আলোচনার ক্লাসটি। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 18 নম্বর দাগের প্রশ্নে রয়েছে প্রথম বাংলা বই ছাপা হয় 1730 সালে, নাকি 1740, নাকি 1743, নাকি 1752? তো সঠিক উত্তর হচ্ছে 1743 সালে। 19 নম্বর দাগে বলা হচ্ছে ছাপার অক্ষরে কৃত্তিবাসী রামায়ণ প্রথম প্রকাশিত হয় 1780, নাকি 1801, নাকি 1802, নাকি 1803? তো সঠিক উত্তর 1801 সালে। 2 নম্বর দাগে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো দিগদর্শন, নাকি সম্প্রকাশ, নাকি সমাচার দর্পণ, নাকি সুলভ সমাচার? তো সঠিক উত্তর হচ্ছে দিগদর্শন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, আমরা আগের চ্যাপ্টারও পেয়েছি এবং 5 নম্বর চ্যাপ্টারও রয়েছে। তো প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। 21 নম্বর দাগে বলা হয়েছে বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হলো বর্ণপরিচয়, নাকি হিতোপদেশ, নাকি শিশু শিক্ষা? তো সঠিক উত্তর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রকাশ, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর দাগে বলা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন তারিণী চরণ মিত্র, নাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, নাকি রামরাম বসু, নাকি বিদ্যাসাগর? তো সঠিক উত্তর হচ্ছে রামরাম বসু। এই ছিল আজকের মূল আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে
শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের আলোচনা এখান থেকেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।